ধরে নেওয়া হয় বাংলাদেশে মোট জনগোষ্ঠীর অন্তত 14% কোনো না কোনো ফুসফুসের রোগে আক্রান্ত। এই রোগীদের সুস্থ জীবনে ফেরাতে নানা রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন অষ্টমবারের মতো লাং হেলথের ওপর আন্তর্জাতিক কনফারেন্স করছে। সে বিষয়ে আমাদের আলোচনা। আজকে আমরা বিষয় দিয়েছি পালমোকন 2025 ফুসফুসের স্বাস্থ্য। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার ডাক্তার আব্দুস শাকুর খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, এই যে অষ্টমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আপনারা করছেন, এবারের কনফারেন্সের পুরো যে স্কেডিউলটা আপনারা কিভাবে সাজিয়েছেন? আমরা জেনেছি যে 4 দিন ব্যাপী এটি চলবে। কিভাবে হবে, কোন কোন সেশন থাকবে, যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনি ইতিমধ্যেই বলছেন আমাদের অষ্টম ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমরা যদি মোটা দাগে বলি কিভাবে সাজিয়েছি, আমরা 7টি বিষয়ের উপর ঢাকার বিভিন্ন জায়গায় ইনক্লুডিং এইখানে আমরা মোট 7টি ওয়ার্কশপ করেছি লাং হেলথের বিভিন্ন পর্যায়ে নিয়ে। আমাদের একটা ফোকাস থাকে, আমরা ওভারঅল লাং হেলথের উপর কাজ করি। তো আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের লাং হেলথকে ডিস্টার্ব করে, অর্থাৎ অসুস্থতা বিভিন্ন কিছু, এবং তার নির্ণয়ে কিছু পদ্ধতি আমরা অবলম্বন করি, পরীক্ষা নিরীক্ষা, সেগুলোর উপর ভিত্তি করে আমরা ওয়ার্কশপগুলো করেছি। আমাদের মূল সায়েন্টিফিক কনফারেন্স এই ভেন্যুতে হচ্ছে, সেখানে আমরা মোটামুটি মোটা দাগে ফুসফুসের সকল অসুবিধাগুলোকে সামনে এনেছি। এখানে আমরা যদি ভাগ করি নন ইনফেকশাস পোর্শন, অর্থাৎ ইনফেকশন নয় এমন পোর্শনে যেমন আছে অ্যাসমা, সিওপিডি, অ্যালার্জি এবং পেডিয়াট্রিক কিছু প্রবলেম, শিশুদের প্রবলেম, এগুলো নিয়ে অনেকগুলো আমাদের সেশন আছে। ইনফেকশাস সেশনের মধ্যে আমাদের টিউবারক্লোসিস, জানেন আমরা অত্যন্ত টিবি বার্ডেন কান্ট্রির মধ্যে একটা, এবং টিবি এবং নন টিবি ইনফেকশনগুলোকে আমরা এনেছি। আমরা লাং ক্যান্সারের বিষয়টাও এখানে এনেছি। আমরা ইমিউনোলজিক্যাল বিভিন্ন যে ডিসঅর্ডারগুলো হয় লাংয়ের ক্ষেত্রে সেগুলোকে এনেছি, এবং রিসেন্ট যে অ্যাডভান্সমেন্ট হয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা সেগুলোকে এনেছি। ওভারঅল এই বিষয়গুলোকে এনে আমরা 2 দিনের সেশনগুলো সাজিয়েছি। সারা দিন ব্যাপী আমাদের সেশন চলবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 days আমরা 2 দিনের পরেই আমরা কিছুটা বিনোদনের ব্যবস্থাও রেখেছি, অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি আছে এগুলো। তো ওভারঅল আপনি বলতে পারেন যে লাং হেলথের উপরই আমাদের এই সেশনগুলো হচ্ছে, এবং এখানে আপনি নিশ্চয়ই অবগত আছেন অথবা হবেন যে আমাদের প্রায় 31 জন বিদেশি এক্সপার্ট, যাদেরকে আমরা বলি ফরেন এক্সপার্ট, এখানে আসছেন। তাদের সাথে আমাদের এখানে মত বিনিময় হচ্ছে, ভিউ এক্সচেঞ্জ হচ্ছে এবং এক্সপেরিয়েন্স শেয়ারিং হচ্ছে। স্যার, এবার যে 31 জন এলো, আপনারা তো 2 বছর পর পর করছেন, এটি প্রথম কনফারেন্স থেকে অষ্টম কনফারেন্সে আপনারা এসে পড়েছেন। একেবারে শুরুর দিকের যাত্রাটা কেমন ছিল এবং কত বেশি সমৃদ্ধ হলেন আপনারা অষ্টম আন্তর্জাতিক কনফারেন্সে এসে? এটা সবসময় বিবেচনা হয় আমরা কিভাবে শুরু করেছিলাম, এখন কোথায় আছি, সেটা দিয়ে আমরা একটা সন্তুষ্টি অর্জন করি, অথবা কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা থাকলে সেটা কারেকশনের চেষ্টা করি। আমরা যদি একদম প্রথমে যাই, আমাদের এই প্রতিষ্ঠানটি মানে ফাউন্ডেশন, লাং ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় 2007 থেকে। আমরা 2008-এ প্রথম কনফারেন্স করি। বাট এখানে বলে নিই, আমরা প্রথমত কনফারেন্সগুলো আমরা জাতীয় পর্যায়ের ছিল। তার পরবর্তীতে আমরা চিন্তা করেছিলাম একবার যে একটি জাতীয় হবে আর একটি আন্তর্জাতিক হবে। সাবসিকুয়েন্টলি লাস্ট কাপল অফ ইয়ার্স, অনেক বছর ধরে আমরা এক মোড়কে নিয়ে এসেছি, অর্থাৎ এটা জাতীয় আন্তর্জাতিক মিলে ইন্টারন্যাশনাল কনফারেন্স। তো অবশ্যই যাত্রাটা খুব যে মধুর ছিল তা না, তবে আমাদের আনন্দ ছিল, আমাদের আশা ছিল, আমাদের ভরসা ছিল, সেটার উপর নির্ভর করে আমরা 2007 থেকে আমরা রান করি। মাঝখানে অনেক বাধা বিপত্তি বা আমাদের কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্টি এগুলা ছিল যদিও, কিন্তু আমরা দেখলাম কালে কালে আমরা যতই প্রোগ্রাম করতে থাকলাম এবং বাস্তবতার ভিত্তিতে আমরা সবাইকে ইনক্লুসিভ ম্যানার, অর্থাৎ এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, এই বিষয়ে যারা আপকামিং অথবা এই বিষয়ে যারা নিজেদেরকে তৈরি করছে, তাদের সবাইকে যখন ইনক্লুড করলাম, দেশব্যাপী বিভিন্ন রকম ড্রাইভ দিলাম, আমাদের কাজটাই ছিল গবেষণা ভিত্তিক, প্রশিক্ষণ ভিত্তিক এবং কমিউনিকেশন ভিত্তিক। আমরা সমাজের বিভিন্ন স্তরের লিজেন্ডরা, যারা ডক্টর নয়, তাদের অ্যাকসেপ্টেবিলিটি যেহেতু সমাজে আছে, আমরা জানি যে এখানে রোগী বান্ধব প্রক্রিয়ার মধ্যে আমাদের থাকতে হবে। সেই ব্যাপারে অ্যাওয়ারনেস গ্রো করার জন্য আমাদের কিছু এয়ারওয়ে ফ্রেন্ডস আছে, আপনি জানেন, এবং আমরা সব সময় তাদের সাথে একটা বন্ডেজে থাকি, সো দ্যাট আমাদের থেকে যে মেসেজগুলো জনগণের মধ্যে পৌঁছানো দরকার সেগুলো যেন সুন্দরভাবে গ্রহণযোগ্যভাবে পৌঁছায়। আমরা যেমন কাজ করছি, একই সাথে আমাদের এয়ারওয়ে ফ্রেন্ডসরাও আমাদের হয়ে কাজ করছেন, সো দ্যাট আজকের বাস্তবতা হলো আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমরা অনেক দূর এগিয়েছি, আমরা আশাবাদী হয়েছি, এবং আমরা মনে করছি
যে আগামীতে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমরা যে অভিষ্ট লক্ষ্যে আগাচ্ছি লাং হেলথের উপর কিছু করা, এবং সত্যিকার অর্থে আমরা দুটো ভাগে কাজ করি। একটা হচ্ছে অসুস্থ লাংস নিয়ে যেমন কাজ করি, ফুসফুস, যাদের ফুসফুস এখনও সুস্থ আছে তাদেরকে কিভাবে সুস্থ রাখা যায়। কারণ আপনি জানেন যে বায়ু দূষণের সাংঘাতিক শিকার হচ্ছি, তাতে চ্যাম্পিয়ন করে হচ্ছি আমরা কম বারবারই। বেশি আমরা সকলেই কিন্তু অস্বাস্থ্যকর বাতাস গ্রহণ করছি, সেই ব্যাপারেও সচেতন করতে আমরা স্যার কাজ করছি। এখন আমি জানতে চাই যে 1200 চিকিৎসক নিবন্ধন করেছেন এখানে, এই 1200 জন কারা? এখানে শুধু কি বক্ষব্যাধি বিশেষজ্ঞরা আছেন নাকি অন্য ডিসিপ্লিনের চিকিৎসকরাও? যেহেতু এই ট্রিটমেন্ট প্রোটোকলকে আমরা দেখি যে সবসময় সমন্বিতভাবে ট্রিটমেন্ট দেয়া হয় আর কি। জি, ধন্যবাদ। আমরা এবারের কনফারেন্সে শুধু দেশের যারা রেজিস্টার্ড তারাই 1200, এর বাইরে আপনি জানেন ফরেন ফ্যাকাল্টি আছে, অল টুগেদার এটা আরও বেশি। আর বিষয়টা হলো এখানে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস কিন্তু আমাদের বক্ষব্যাধি বিষয় ভিত্তিক যারা কাজ করেন তারাই ইনভলভ। তবে আপনি জানেন যে চলমান বিশ্বে বলা হয় যে যেটাকে বলা হয় ইনক্লুসিভ টাইপ অফ ট্রিটমেন্ট, অর্থাৎ আদার ডিসিপ্লিনকেও ইনক্লুড করতে হয়। অনেক ক্ষেত্রে এই ধরনের ফুসফুসের অসুখের সাথে অন্যান্য ডিসিপ্লিনের সমস্যাগুলো থাকে, সেই কারণে মেডিসিনে যারা ক্যারিয়ার করছেন বা করে ফেলেছেন তারাও এখানে আছে। এছাড়াও কিছু ডিসিপ্লিন যেমন পেডিয়াট্রিক্সে আছে। মোটামুটি বক্ষব্যাধিটাই মেইনলি, তার সাথে অ্যাসোসিয়েট অন্যান্য ডিসিপ্লিনের অনেকেই অংশ নিয়েছে। স্যার এই যে অনেকগুলো সেশন আছে, যেমন আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে ডিভিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আরও অনেকেই এটির সঙ্গে আছে নানাভাবে, কিন্তু এই যে ওষুধের যে ব্যবহার, বাংলাদেশের মানুষ কিন্তু এক্সারসাইজ করতে চায় না, অন্য কোনো পরামর্শ নিতে চায় না, কিন্তু ওষুধ দিলে তারা খেয়ে সুস্থ থাকতে চায়। ওষুধের রোলের ব্যাপারে আপনাদের বিশেষ কোনো আলোচনা বা কিছু আছে কিনা? আমরা সবসময় মনে করি যে আমাদের শুধুমাত্র চিকিৎসকের কাজ হচ্ছে রোগ নির্ণয় করে ঔষধ লেখা, পরবর্তী কাজটা হচ্ছে পেশেন্টের, উনি ঔষধ সংগ্রহ করবেন এবং নিয়মমাফিক খাবেন। তো যেহেতু এখানে ঔষধের ব্যাপার আছে, ঔষধ ব্যবহার বা প্রয়োগের সিস্টেম আছে, সেখানে কিন্তু একটা বড় অংশ ঔষধের উপর আসে। আমরা আস্থা রাখতে চাই, আমরা অত্যন্ত গর্বের সাথে আনন্দের সাথে বলতে চাই যে আমাদের দেশীয় ফার্মাসিউটিক্যালস কিন্তু আমাদের অলমোস্ট 100% মিট আপ করছে ঔষধে, প্রায় ইভেন ক্যান্সার প্রোডাক্টও আসছে। সেই ক্ষেত্রে কোয়ালিটিও মেনটেন হচ্ছে। আমরা সবসময় মনে করি দুটো ইস্যু এখানে থাকতে হয়। একটা হচ্ছে কোয়ালিটি, সেটা মাস্ট বি এনশিওর্ড, সেটার ব্যাপারে আমরা আস্থায় থাকতে চাই। দ্বিতীয়টা হচ্ছে মূল্য। যেহেতু আমাদের দেশের মানুষের এই হেলথ কার্ড সিস্টেম নেই, অর্থাৎ ন্যাশন তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেয় না, তার পকেট থেকেই মূলত খরচ করতে হয়। সেই ক্ষেত্রে এই ঔষধ যেটা ধারাবাহিকভাবে চলবে, সেটার মূল্য যদি সহনীয় রাখা যায় তাহলে আমরা উইন উইন সিচুয়েশনে আসতে পারি। তো অবশ্যই গুণগত মানের ঔষধের অ্যাভেলেবিলিটি এবং ঔষধের মূল্য, তিনটা বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে থাকি। অবশ্যই ব্যবহার বিধি নিয়েও তো আপনাদের চিকিৎসকদের জানানোর কোনো বিষয় তো আসলে আছে। আমরা সবসময় আমাদের এই সমস্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো, ব্যবহার বিধি, আদার্স, আমরা যারা ফুসফুসের চিকিৎসায় রত তাদেরকে অনেক সময় ডিভাইসের মাধ্যমে ঔষধ গ্রহণ করতে হয়, অর্থাৎ এখানে মোর পার্টিসিপেশন অফ দ্য পেশেন্ট থাকে। সেই টেকনিকগুলো কি হবে সেটা টেকনিকগুলো আপনারা শিখিয়ে দেওয়ার, হাতে কলমে শেখার ব্যাপার থাকে। তবে এখনও আমরা সম্পূর্ণ সফলতা অর্জন করতে পারিনি, কারণ সম্পূর্ণ সফলতা না অর্জন করতে পারলেও অনেকাংশে আমরা এগিয়ে গেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ডাক্তার ARM লুৎফুল কবির। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যারের আরও অনেক পরিচয়, দেশের স্বনামধন্য শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ। স্যার এই 8ম আন্তর্জাতিক কনফারেন্সে প্রাপ্তবয়স্কদের ফুসফুসের সমস্যা নিয়ে যত আলোচনা হচ্ছে, শিশুদের আলোচনা কতটুকু স্থান পাচ্ছে? আমাদের সেশন ছিল, গতকালকেও ছিল, কিছু ওয়ার্কশপ ছিল, সেখানে আমরা ছিলাম। 7টা ওয়ার্কশপ ছিল, তার মধ্যে আমি একটাতে ছিলাম। আজকে আমাদের পেডিয়াট্রিক্সের সিম্পোজিয়াম ছিল, সেখানে আমাদের 4টা পেপার প্রেজেন্টেশন ছিল। ওখান থেকে আমার একটা পেপার প্রেজেন্টেশন ছিল সেখানে। সেটা হলো আমার যে মূল কাজটা, আমি যে গবেষণা করতেছি অনেক দিন যাবত, 20 বছর যাবত, যে বাংলাদেশে যেহেতু কিছু প্রোগ্রাম চলতেছে, ARA কন্ট্রোল প্রোগ্রাম এবং IMCI ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট চাইল্ডহুড ইলনেস, তার জন্য সেখানে বলা হয়েছে যে যদি বাচ্চাদের কাশি হয়, ছোট বাচ্চাদের দ্রুত শ্বাস হয় এবং শ্বাসকষ্ট হয়, তাহলে তাদেরকে ধরে নিতে হবে নিউমোনিয়া হয়ে গেছে, এবং তার জন্য
অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার কথা বলা হয়ে গেছে। কারণ হয়েছে কি, আসলে নিউমোনিয়াতে অনেক বাচ্চা মারা যেত। প্রথম দিকে 1990s-এ প্রায় 1.5 লক্ষ শিশু মারা যেত। এখন সেই প্রতি বছর এখন মানে সেই মৃত্যুটা কমে আসছে, অনেক কমে আসছে। এখন বছরে প্রায় 24,000 শিশু মারা যাচ্ছে, এখনো মারা যাচ্ছে। সেটা একটা বিশাল সাফল্য। কিন্তু এই জিনিসটা আমাদের মেডিকেল কলেজের যে কারিকুলাম, সেখানে আইএমসিটা ঢুকানো হয়ে গেছে, যার ফলে যারা মেডিকেল কলেজ 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারে পড়ে তাদের আইএমসি পড়ানো হয়। মানে তাদেরকে নিউমোনিয়া ক্লাসিফাই করার জন্য এইভাবে শেখানো হয় যে তাদেরকে তুমি দেখবে যে ডেঞ্জার সাইন আছে কিনা, এবং বাচ্চা খেতে পারে কিনা, বাচ্চা খিচুনি হয় কিনা, বাচ্চা লেথার্জি কিনা, বাচ্চা শুধু বমি করে কিনা, ডেঞ্জার সাইন। তার সাথে তার দ্রুতশ্বাস এবং কাশি এবং শ্বাসকষ্ট আছে কিনা, তাহলে ধরে নেবা যে বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে এবং সেই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর যদি খুব বেশি সিরিয়াস হয় তার ভর্তি করতে হবে। তো আমাদের গবেষণায় আমরা যে ফোরামে কাজ করি, বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোলজি ফোরাম, আমরা 2002 সনে দেখিয়েছি যে বিশাল আকারে মাঝে মাঝে হয় ব্রঙ্কিওলাইটিস হয় বাংলাদেশে, এবং সেই ব্রঙ্কিওলাইটিসে কিন্তু এই লক্ষণগুলি একই রকম। ছোটো বাচ্চাদের কাশি হয়, তারপরে ফাস্ট ব্রিদিং হয়, দ্রুত শ্বাস নেয়, বুক ডেবে যায়, এবং তাদের কিন্তু ব্রঙ্কিওলাইটিস যদি আমি ডায়াগনোসিস করি, আমার কিন্তু অক্সিজেন দিয়ে চিকিৎসা করতে হবে যদি বাচ্চা খুব দ্রুত খারাপ হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই। তো আমার কথা হলো পার্থক্যটা সেখানে যে আমরা যদি সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি, অ্যান্টিবায়োটিক ব্যবহার কমে যাবে। এই ব্যাপারে আমাদের একটা, কিন্তু এখনও বাংলাদেশে এই বিভ্রান্তিটা চিকিৎসকদের মধ্যে কতটুকু আছে নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসের ট্রিটমেন্টের পার্থক্য করার ক্ষেত্রে? এটা চিকিৎসা মানে যেহেতু আমাদের যারা স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্টে পড়াশোনা করে, তাদের কিন্তু আইএমসি ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। সেখানে এই কীভাবে ক্লাসিফাই করা হবে সেটা কিন্তু তাদের মাথায় আসে। এইটার কারণে কিন্তু তারা কিন্তু ওই দ্রুত শ্বাস যদি নেয়, বুক ডেবে যায়, কাশি থাকে, তারা বলে ফেলে যে নিউমোনিয়া হয়ে গেছে। ওইটা যেহেতু তাদের মাথায় তারা শিখে আসতেছে, এটা তার মাথায় বাদ দিতে পারে না। আমরা যে আছে গবেষণা আমি প্রেজেন্ট করেছি, এটা আসলে আমার মেয়ের থিসিস, এমডি থিসিস। এখানে সে কাজ করেছে শিশু হাসপাতালে। সেখানে 60 বাচ্চা নিয়ে কাজ করা হয়েছে ওখানে। তারা সবাই কিন্তু ওই আইএমসি নিউমোনিয়া অথবা ডব্লিউএইচও নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিল তাদেরকে, এবং তাদেরকে দেখা হয়ে গেছে যে তাদের মধ্যে কত পার্সেন্ট ব্রঙ্কিওলাইটিস। আমরা ভাইরাস স্টাডি করছি, আমরা ব্যাকটেরিয়ার কালচার দেখেছি। মানে আপনি আপনার মেয়ে একসঙ্গে করেছেন? এটা তো একটা গ্রুপ স্টাডি, কারণ আমার মেয়ে ছিল, মেয়ের গাইড ছিল। আচ্ছা। তারপরে প্রফেসর জাহাঙ্গীর ছিল গাইড, প্রফেসর প্রবীর ছিল গাইড, প্রফেসর রুলামিন ছিল, তারপরে সমীর কুমার শাহ ছিল, তারপর জুবায়ের চিশতি ছিল, আমি ছিলাম। এটা বিশাল টিম, বিশাল কাজ তো এটা। কাজে এই কাজটা প্রায় 2 বছরের কাজ, 1 বছরের ডাটা কালেকশন করে ব্যাপারটা মানে সিস্টেম রেডি হয়ে গেছিল। কাজে এখানে আমরা দেখেছি যে 60 যে বাচ্চা ভর্তি ছিল তাদের জন্য মনে করা হয়েছে যে তাদের নিউমোনিয়া, সেই ডব্লিউএইচও নিউমোনিয়া। এদের কতজন আসলে ব্রঙ্কিওলাইটিস? এদের ব্রঙ্কিওলাইটিসের আরএসবি ভাইরাস পাওয়া গেছে 68%, এবং বাকি যে 32% তারাও কিন্তু ব্রঙ্কিওলাইটিসের মতো অল ফিচার্স তাদের মিলে যায়। কাজে আমার বলতে গেলে তার সবগুলি প্রায়। তাহলে বক্ষব্যাধির যারা বিশেষজ্ঞ, বড়দের কাছেও তো শিশু বিশেষজ্ঞরাও, শিশু রোগীরাও আসলে যান, তাদেরকে মানে এই তথ্যটা দেয়া এবং সেই অনুযায়ী তারা ট্রিটমেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন না, সেটি কি আসলে কোনো পর্যবেক্ষণ বা কোনো স্টাডি আসছে কিনা? কত পার্সেন্ট যায়? সাধারণত যারা জিপি, জেনারেল প্র্যাকটিশনার যারা আছে এবং বড় যারা আছে, তারাও বাচ্চাদের চিকিৎসা করে। কারণ তারা তো মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে, তারা তো ওইভাবে ধরে নেয় যে এইভাবে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। এখন স্যার আমি একটু জানতে চাই যে বাংলাদেশে যে দূষণের যে পরিবেশ, একটি গবেষণায় বলা হচ্ছে যে প্রতি বছর 19,000 শিশু মারা যায় দূষণের কারণে। মানে এটির সঠিক পর্যবেক্ষণ আসলে আমাদের কাছে নেই, তথ্যটি আসলে কি। কিন্তু মোট ফুসফুসের রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা আসলে কী রকম? শিশুদের সংখ্যাও বেশি হবে, কারণ আমাদের কাছে আমরা যা পেশেন্ট পাই আমাদের প্র্যাকটিসে সাধারণত দেখা যায় যে তাদের ঘন ঘন কাশি, শ্বাসকষ্ট হয় এবং তাদের বুকের জটিলতা হয়, এবং সেটা আসলে আমাদের দেশে তো সাধারণত বলা হয় যে পলিউশনের মাত্রা খুবই বেশি, এবং তার জন্য বাচ্চারা তো এক্সপোজ হয় সর্বোচ্চ মাত্রার থেকেও বেশি, অনেক বেশি তাদের মাত্রা থেকে। এবং শিশুরা কি এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অবশ্যই হয়, কারণ শিশুরা তো মা বাবা তাদের বের করতেছে, ঘরের থেকে বের করতেছে, তাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেছে, এবং যার ফলে এই বাচ্চাদের যে ঘন ঘন শ্বাসকষ্ট হয়, আমরা সাধারণত দেখি যে যদি
তার একটা ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, চিকিৎসা দিলে ভালো হবে। তার যদি ব্রঙ্কোলাইটিস হয়, চিকিৎসা দিলে ভালো হবে। অ্যাজমা হলে চিকিৎসা দিলে ভালো হবে। অনেক সময় দেখা যায় এই বাচ্চাগুলি ভালো হচ্ছে না, বারে বারে আসতেছে আমাদের কাছে। কাজে আমাদের এখানে গবেষণা করার বিশাল সুযোগ আছে। তাদেরকে আসলে কি কারণে ঘন ঘন কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, এটা কি নিউমোনিয়া ছাড়া, ব্রঙ্কোলাইটিস ছাড়া, অ্যাজমা ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা স্যার, গবেষণার সুযোগ আমি আছে। এখন স্যার জানতে চাই যে যেই তথ্য আপনার কাছে আছে বা শিশু হাসপাতালের মাধ্যমে, বাংলাদেশ শিশু হাসপাতালের মাধ্যমে আপনারা গবেষণা করে বের করছেন, এই তথ্যটি এই কনফারেন্সে যারা এসছেন বা যারা আসেননি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন? সেটা তো ধরেন যে আপনি কথা বলতেছেন, এটা একটা মাধ্যম। এবং আমরা যারা আসছে তারা যে আমাদের অ্যাবস্ট্রাক্ট বুক আছে সেখান থেকে তারা দেখতে পারে, যারা প্রেজেন্টেশনে ছিল তারা দেখেছে। তারপরে এটা যদি কোনো সময় অন্যভাবে কোথাও মানে অনেক সময় কনফারেন্সের পরে অনেকে বের করে, যে একটা অ্যাবস্ট্রাক্ট বুক বের করে এবং সেটা আবার সেখানে তথ্যগুলো দেওয়া যেতে পারে। দিয়ে দেয় অনেক সময়। হ্যাঁ, তাহলে কিন্তু তারা ওখান থেকে জানতে পারে যে এই কনফারেন্সে কি পয়েন্টস কি আলোচনা হয়ে গেছিল। কিন্তু স্যার আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞর পদায়ন কিন্তু তুলনামূলকভাবে কম বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে, যেখানে অ্যাডাল্ট পালমোনোলজিস্ট যারা আছেন, মানে এটি পদায়ন যদি শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞদেরকে না দেয়া হয় তাহলে কি এই ট্রিটমেন্টটা কি যথাযথ দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়? হ্যাঁ, এটা তার ভালো একটা আমাদের মাথায় এটা সবসময় আছে যে আমরা পিছিয়ে আছি। বাংলাদেশে শিশুদের যত অসুখ আছে আমরা স্টাডি করে দেখেছি তার 67%, 2/3 রেসপিরেটরি প্রবলেম, কিন্তু বাকি হলো অন্যান্য। কিন্তু আমাদের সেই তুলনায় আমাদের কিন্তু সরকারি মেডিকেল কলেজ বলেন অথবা অন্য মেডিকেল কলেজ, সেখানে শিশু পালমোনোলজিস্ট নাই, তাদের কোনো পদই নাই। এবং যারা এই লাইনে কাজ হচ্ছে পদ নাই, আর তৈরি হচ্ছে কেমন স্যার? তৈরি হচ্ছে এখন এটা ব্যাপারটা হয়েছে কি, যেহেতু পদ নাই তো অনেকে মনে করে আমি পড়াশোনা করে কি করবো, আমার ভবিষ্যৎ আগ্রহ কম এদিকে এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিন্তু প্রচুর আছে, পেশেন্ট আছে। এখন কিন্তু পদায়ন হচ্ছে, মানে কিছু ডাক্তাররা আসতেছে, পড়াশোনা করতেছে, পালমোনোলজিতে ক্যারিয়ার করতেছে, এখন পাওয়া যাচ্ছে জিনিসটা। এটা আস্তে আস্তে হবে, কিন্তু যদি পদ না থাকলেও কিন্তু অনেকে কিন্তু কাজ করে কিন্তু উইথ ইন্টারেস্ট। যেমন আমি সারা জীবন কোনো পদে ছিলাম না, আমাদের সময় পদে ছিলও না, কিন্তু আমি ইন্টারেস্ট নিয়ে কাজ করছি। কিন্তু যারা সাধারণ শিশু বিশেষজ্ঞ, জেনারেল যারা চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে এই ট্রেনিংটা বা এই তথ্য বা পদ্ধতিগুলো জানানোর ব্যাপারে আপনাদের কোনো প্রয়াস আছে কিনা? বা সেটা আমাদের তো মাঝে মাঝে তো কনফারেন্স হয়, পেরি পালমোনোলজি ফোরাম আছে আমাদের বাংলাদেশ, তো সেখানে আমরা কনফারেন্স করি এবং এটা প্রত্যেকবারই আলোচনা হয়। যত কনফারেন্স হয় প্রত্যেক 2 বছর পর পর, আবার বিভিন্ন জায়গায় আমরা কনফারেন্স করি, বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম করি, সেখানে আলোচনা হয়। সেটা জানে যে বাংলাদেশ পেরি পালমোনোলজি ফোরাম এই ব্যাপারে কাজ করতেছে, এটা ওরা সবাই জানে। আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় ইনভাইট করে, আমরা বিভিন্ন মেডিকেল কলেজে যাই, সেখানে কিন্তু ওরা ইনভাইট করে, আমরা ওখানে বক্তৃতা দিই, আমরা কথাবার্তা বলি, ওদের সঙ্গে ইন্টারাকশন হয়, আলোচনা হয়, এটা তারা জানতে পারে। কিন্তু স্যার এই কনফারেন্সে মানে এই বিষয়গুলো আরও জোরালো করবার কোনো প্রক্রিয়া কি আছে, নাকি যেভাবে চলছে ঠিক আছে? জোরালো করার জন্য এখন যদি সাংবাদিকরা এগিয়ে আসে, আপনারা এগিয়ে আসেন, আপনারা বলতে পারবেন যে এখানে এই আলোচনা হয়ে গেছে, এখানে এটা আলোচনা হয়েছে, ওখানে টিউবারকুলোসিস নিয়ে আলোচনা হয়েছে, এখানে ক্যান্সার নিয়ে আলোচনা হয়েছে, ইন্টারভেনশন পালমোনোলজি নিয়ে আলোচনা হয়েছে, ব্রঙ্কোস্কোপি নিয়ে আলোচনা হয়েছে, এই বিভিন্ন ধরনের আইএলডি এখন কিছুক্ষণ আগে আলোচনা হলো, ইন্টারস্টিয়াল লাং ডিজিজ নিয়ে আলোচনা হলো। তো এইসব জিনিস যদি সাংবাদিকরা অথবা অন্য কেউ যদি তুলে ধরে তাহলে তো মানুষ জানতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন পালমোকন 2025 ফুসফুসের স্বাস্থ্য। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা পৃথিবীব্যাপী দেখে থাকি, এমনকি বাংলাদেশেও দেখি যে তরুণদের একটি ব্যাপক অংশগ্রহণ থাকে। এই যে 8ম আন্তর্জাতিক কনফারেন্সে এবারের তরুণদের অংশগ্রহণ কেমন এবং তাদেরকে কিভাবে আপনারা তথ্য তাদেরকে দিচ্ছেন বা তাদেরকে কিভাবে কাজেও লাগাচ্ছেন সেটি যদি একটু বলেন। আসলে তরুণদের তো মানে জাতির ভবিষ্যৎ, স্বাস্থ্যের ভবিষ্যৎ, আরও যদি ছোট করে বলি আমাদের শ্বাসতন্ত্রের ভবিষ্যৎ কিন্তু এই তরুণ চিকিৎসকরা। আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি, আমাদের জন্মলগ্ন থেকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন খুবই চেষ্টা করেছে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে, এই বিষয়টিতে এগিয়ে আসার জন্য, এই বিষয়টিতে পড়াশোনা করার জন্য এবং এই বিষয়ে গবেষণা এবং আন্তর্জাতিক মান অর্জনের জন্য। তার প্রেক্ষাপটে যেটা আমরা সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছি সেটা
হচ্ছে যে আমরা এম আর খান মেমোরিয়াল পোস্টার সেশন করে থাকি। জাতীয় অধ্যাপক এম আর খান স্যার, যিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, তার স্মরণে আমরা এটা করি। এবং এখানে আমরা যারা তরুণ চিকিৎসক আছে, যারা সদ্য হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করছেন, যারা রিসার্চ করেছেন, থিসিস করেছেন, তাদের সেই রিসার্চ থিসিস বা অন্যান্য যে কেস রিপোর্টগুলো, এগুলোকে পোস্টার আকারে তুলে ধরার জন্য। একটা কথা এখানে বলতে হয়, সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী কিন্তু এই তরুণ চিকিৎসকদের তাদের জ্ঞান এবং তাদের যে গবেষণা, সেটিকে তুলে ধরার প্রধানতম মাধ্যম কিন্তু এই পোস্টার প্রেজেন্টেশন। এটি সকল আন্তর্জাতিক সম্মেলনে কিন্তু আমরা দেখে থাকি এবং আমরা বাংলাদেশে সেটিকেই নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু ইন্টারন্যাশনালি তো আমি সাংবাদিক হিসেবে আমার দেখার সুযোগ হয়েছে যে সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করছে, তাদেরকে ওকে করলে তারপরে তারা যাবার সুযোগ পাচ্ছেন বা প্রেজেন্ট করতে পারছেন। কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে কি এটি কি একটি ছোট বিষয় বা অন্যরকমভাবে মানে নেবার কোনো ধারণা আছে কিনা বা এ ধরনের বিভ্রান্তি আছে কিনা? কথাটা কিন্তু আপনি খুব একটি সঠিক কথাই বলেছেন। আমাদের দেশে কেন জানি না অনেক সিনিয়র চিকিৎসকদের মধ্যে একটা ধারণা আছে যে পোস্টার প্রেজেন্টেশন মানে হচ্ছে সেটি যে পেপারটির মূল্য বা যে পেপারটির গুরুত্ব অনেক কম, সেটিকেই বোধহয় ওরাল প্রেজেন্টেশনে না দিয়ে পোস্টার প্রেজেন্টেশনে দেওয়া হয়। আসলে কথাটা কিন্তু সম্পূর্ণ উল্টো, মানে ওই যে স্টেজে ওঠা না ওঠার বিষয় হিসেবে বিবেচনা করা হয় আর কি। কিন্তু বিশ্বব্যাপী আমরা যেটা দেখে এসেছি, ধরেন ইউরোপের যে কনফারেন্স, আমেরিকার যে কনফারেন্স, বা এমনকি আমাদের যে এশিয়াতে যে এপিএসআর, এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজির যে বিশাল কনফারেন্স হয়, সেখানে কিন্তু আসলে সবচেয়ে অ্যাট্রাকটিভ, সবচেয়ে নবতর এবং সবচেয়ে উদ্দীপনামূলক যে সমস্ত কাজ হয়, সেগুলোকেই কিন্তু পোস্টারে আনা হয়। এবং এই যে আপনি যেটা বললেন, পুরো পৃথিবীর সেরা সেরা উদীয়মান চিকিৎসককে কিন্তু এই পোস্টারে ইনভাইট করা হয়। আমরা এবং এটা চেয়ার করছেন দেশের বা পৃথিবীর স্বনামধন্য যারা অবশ্যই অবশ্যই। এবং আমরা আজকেও এবং আগামীকাল দুদিনই আমাদের পোস্টার সেশন আছে। এই দুদিন কিন্তু এই পোস্টার সেশনে সভাপতিত্ব করবেন এবং জাজ হিসাবে কাজ করবেন স্বনামধন্য বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য অধ্যাপকেরা। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এখানে অত্যন্ত উৎসাহব্যঞ্জক পুরস্কারের ব্যবস্থা আছে। এপিএসআর যে কনফারেন্স হয়ে থাকে প্রতি বছর নভেম্বরে, আমরা এখানে সেরা 5টি পোস্টারকে আমরা সেই কনফারেন্সের ট্রাভেল গ্যান দিয়ে থাকি। স্যার, আমি আরেকটু জানতে চাই যে এই যে কনফারেন্স আপনারা 8 বছর ধরে করছেন, এই 8ম আন্তর্জাতিক কনফারেন্সে তো আপনারা অনেক নতুন নতুন তথ্য আসলে পাচ্ছেন, গবেষণালব্ধ হয়ে এসছে। যারা এখানে আসতে পারেনি বা এটি অ্যাবস্ট্রাক্ট আকারে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? আচ্ছা, এখানে প্রথমে একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এটা 8ম কনফারেন্স, কিন্তু আমরা করছি কিন্তু আসলে 16 বছর ধরে, কারণ প্রতি 2 বছরে একবার করে থাকি। এবং এই যে কথাটা বললেন যে এগুলো, এই অ্যাবস্ট্রাক্টগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের অ্যাবস্ট্রাক্ট বুক তো আছেই, এবং সেই সাথে আমরা ইন্টারনেটে আমাদের যে প্রসিডিংসের জন্য যে অংশটা আছে, সেখানে আমরা এই তথ্যগুলো তুলে ধরি এবং ধরবো। এবং এর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি আমাদের বিগত 16 বছরের অভিজ্ঞতায় অনেক তরুণ চিকিৎসক কিন্তু এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। বিভিন্ন জায়গা থেকে তারা আরও উন্নত চিকিৎসার, উন্নত পড়াশোনার জন্য বা কোনো বড় বড় কনফারেন্সে তাদের যে গবেষণা, এটিকে উপস্থাপনার জন্য কিন্তু এখান থেকেই ডাক পেয়েছেন। অতএব এটা কিন্তু একটা অত্যন্ত এক ধরনের ট্রায়াল বলা যেতে পারে। জি, ট্রায়াল বলেন, অথবা এটা বলতে পারেন আপনি যে একটি নতুন জগতে প্রবেশদ্বার কিন্তু এই পোস্টার প্রেজেন্টেশন। স্যার, আমি আরেকটি বিষয় জানতে চাই যে আমরা এপিএসআর কনফারেন্স যেটা হংকংয়ে হয়ে গেল, আমরা দেখেছি যে অন্য ডিসিপ্লিনের চিকিৎসকরাও সেখানে যান, মেডিসিনের যাচ্ছেন, হৃদরোগের যাচ্ছেন, আর রেসপিরেটরি মেডিসিনে তো যাচ্ছেনই। এইখানে অন্য ডিসিপ্লিনের যারা, তাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম কেন, বা এটি আরও বাড়ালে আসলে বেনিফিট হয় কিনা? কারণ অনেক রোগী তো প্রাথমিকভাবে বক্ষব্যাধি না পেয়ে কিন্তু মেডিসিনের চিকিৎসকের কাছে চলে যান। আসলে বর্তমান চিকিৎসা বিজ্ঞান এমনভাবে ছড়িয়েছে, এমনভাবে আরও বেশি গভীরতর জায়গায় গিয়েছে যে এখানে আসলে ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ একাধিক বিষয়ের সংযোগে এবং একাধিক বিষয়ের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কিন্তু এক একটা রোগের চিকিৎসা করতে হয়। সেই হিসাবে আমি বলবো যে অবশ্যই এই সমস্ত বিষয়গুলোতে
অন্য ডিসিপ্লিনের চিকিৎসকদেরকেও উৎসাহ নিতে হবে, আগ্রহ নিতে হবে নিজ নিজ ডিসিপ্লিনকে ধরে রেখেই। বটেই। সে ব্যাপারে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে কিন্তু অনেক পেডিট্রিশিয়ান যোগ দিয়েছেন, শিশুরোগ বিশেষজ্ঞ যোগ দিয়েছেন, থোরাসিক সার্জনরা তো আছেন, সাধারণ সার্জনরাও এসেছেন, মেডিসিনের তো অবশ্যই আছেন, বেশ কিছু কার্ডিওলজিস্ট আছেন এবং অন্যান্য মেডিসিন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে তাদেরও বেশ কিছু যোগদান করেছে। তবে যারা যোগ দিতে চান তাদের নিজস্ব আগ্রহটাও এখানে আগ্রহ তো বিবেচ্য। অবশ্যই আসবে এবং আমি দেখছি যে বিগত সময়ের তুলনায় দিনে দিনে কিন্তু এই বাড়ছে। জিনিসটা বাড়ছে। স্যার, ভবিষ্যতে এই কনফারেন্সকে, যেমন এটি একটি সময় জাতীয় পর্যায়ের ছিল, ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনারা নিয়ে এসছেন, এখন দুভাবে আসলে হচ্ছে, মানে এটিকে আর কোন পর্যায়ে নিতে চান? মানে ভবিষ্যতে কি মনে হয় যে আরও কত অংশগ্রহণ বা কত ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি বা এটাকে আরও কত সমৃদ্ধ করা যায়? হ্যাঁ, আমার যেটা মনে হয় বা আমি বলতে পারেন আমার একটা স্বপ্নও বলতে পারেন, সেটা হচ্ছে যে এখন আমরা আসলে 200-400 জন ডাক্তার নিয়ে এই কনফারেন্স যখন প্রথম শুরু করি, আজ কিন্তু এটা 1200 ছাড়িয়ে গেছে 1200 আমাদের। ছাড়িয়ে গেছে। এবং বিদেশি অতিথি আগে থাকতেন 2-4 জন, এখন এখানে কিন্তু 31 জন। 30-31 জন করে এসেছেন এই বছর, গতবারও এরকম এসেছেন, সামনেও আসবেন। আমার মনে হয় যে আমরা অন্তত পক্ষে এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে আন্তর্জাতিক সম্মেলনটা হয়ে থাকে এপিএসআর, সেটি আমরা হয়তো অদূর ভবিষ্যতে এই দেশে এই কোলাবোরেশনে, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশনে আমাদের করতে পারা উচিত এবং আমরা সেটাই আশাবাদী। আমরা যদি সব মহলের সহযোগিতা পাই, সরকারের সহযোগিতা পাই, বিভিন্ন অন্য ডিসিপ্লিনের চিকিৎসকদের এবং আমাদের মেডিকেল প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পাই, আমাদের ফার্মাসিউটিক্যালসগুলোর সহযোগিতা পাই, আমরা এখানে এগিয়ে যেতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পালমোকন 2025 ফুসফুসের স্বাস্থ্য এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্বের স্বনামধন্য একজন অ্যালার্গোলজিস্ট আমাদের সঙ্গে আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ওসমান ইউসুফ। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। Thank you very much. I heard many times you came to Bangladesh, still you are with me. How many ways you were helping, contributing to our Bangladesh? I want to know from you. Thank you very much. Bismillah ar-Rahman ar-Rahim. First of all, let me say it is a great pleasure and honor for me to be in Bangladesh because I have a very close association with our friends here, with our people, and I have many patients who are Bangladeshi nationals who come to me for treatment from many countries across the world, those who are settled outside. As far as Bangladesh is concerned, I think the first time I came here was maybe 15 years ago, and I was doing trainings and workshops. I did a workshop on allergy testing here yesterday, and I was lucky that 15 years ago I did the same workshop first time at the Chest Diseases Hospital. And those students I had trained at that time, they invited specifically, they said, please ask Dr. Osman to come again and train our people. Other than that, I have a very strong association and work with Professor Dr. Mansoor Habib, who is the representative for the International Primary Care Respiratory Group in Bangladesh. He's also a member of the Bangladesh Lung Foundation. And he and I have worked a lot on primary care in this region. Even now, he is leading a study on pulmonary rehabilitation for patients, and that is Pakistan, India, Bangladesh. I think India may or may not be, but then other countries, I think Bhutan, they are all part of the training. Yeah, I want to know what is the close relation between allergy and chest diseases all over the world, or especially in this region? People often confuse these two, but the fact is that allergy is a cause. It is like if you have a car and you get a nail in the tire becomes punctured. But for many other reasons also the tire can be punctured, it can burst open, the valve can leak. So allergy like that is just one cause which causes breathing problems, especially asthma. So But it is a severe cause. If it is very severe, it can even kill a patient because asthma is a very dangerous disease. So the asthma is
two types. One is that which is with allergy, and there is one without allergy. Without allergy. So the one with allergy, normally there are nasal symptoms, runny nose, sneezing, blocked nose, and with that, then when that becomes more, it becomes chest problems like tightness in the chest, coughing all the time, and wheezing, whistling sounds. So these are things which are associated. So allergy is a very close relation with asthma. So in allergy patients who have asthma, you have to treat both allergy and asthma, then you get good results. Is there any close relation with the air pollution? You know, the highest level of pollution in Bangladesh and in this region, there are many people who are staying in Bangladesh, feel no problem, feeling problem, irritation, but when they go he is out. going to abroad, no problem. What is the cause? I will even change that, not even Bangladesh, people who are living in Dhaka, Yes. when they go up to the mountain areas, when they go Sylhet Feeling and relaxed. places like that, they are perfectly No okay. problem. So air pollution is a very strong cause of respiratory diseases. I am currently heading one of the programs for from the UK government on improvement of air quality, especially in our region. And the biggest thing which we are looking at, first there is the effect of global warming all over the world that is affecting different environments and how that is happening. But we are concerned as chest physicians on the air quality, the quality of air that you are breathing, the smoke coming from buses, the smoke coming from vehicles, from all those. That is a very important cause. Then in our villages, we have cooking which is done on indoor stoves with wood and coal, and that also is another cause of air pollution. Other than that, all the sort of new, I should Cause say, of cancer also. it does. If it stays long enough, yes, it can cause. Causing cancer. And now the new machineries, they emit a lot of things like air conditioning. Inside is cold, but at the back side it is giving out hot air. So it's actually increasing the In temperature. Bangladesh, you know almost everything about Bangladesh. The treatment protocol, the modern treatments are available for allergy in Bangladesh, or what you are suggesting, what we can read of this. Bangladesh has been very advanced in receiving some of the latest treatments. Yeah. For example, some years back, I think now almost 10, 11 years back, some of the latest treatments by using monoclonal antibodies, those were still being introduced in this region. And here, Professor Rashidul Hassan, the Yeah. famous pulmonologist, Bangladesh. he was already using it at that time. Oh yeah. 10, 15 years ago, we were discussing with this and with him on these things. So those treatments were there. But as far as allergy is concerned, that unfortunately Bangladesh is lacking behind. What you need here is a lot of allergy clinics with properly trained doctors. And when you do allergy testing, the best way is that you test from those things which are in your environment. Yeah. For allergy, people get kits from Western countries and from European countries and try and use those to test in this environment, and that is not the best way. So you must have your own research. The doctors must work with the universities to develop research, and with research then you can develop those medicines or allergen extracts which you need for your region. We know the first allergy clinic was established by you 15 years back or 20 years, you know very well. But in Pakistan, in all over the world, how much clinics are available? Can you? I will say one thing, that allergy specialists are very few who are properly, who are trained in both sides. So both sides means laboratory and clinical work. Most of the physicians who are dealing with other diseases like ENT specialists, chest specialists, child pediatricians, child specialists, they take allergy as a separate interest, and they practice it in their clinic, but they are not involved in research and development. Yeah. So for that, yes, even in the whole world, there are not too many people who are involved in this field. Yeah. What is your suggestion? There are around 1,200 pulmonologists are here, Yeah. especially pediatric pulmonologists.
What is your suggestion about the allergy treatment, especially for them? Or you can suggest some people, especially they will work for only allergy. What is required is that you have your own base here first. Yeah, the established. requirement. Well, I would think the Bangladesh Lung Foundation and the Pediatric Association are two very important societies, and Society, also the yes. ENT society. They must get together and start establishing your own guidelines for use here, and then get in researchers and other people who can. I mean, I am willing to help anything for this, is because I consider this my country. My parents lived here a very long time, so it close was- relation. so that is always there. I mean, they used to live on Minto Road in Dhaka. So we should have a platform where allergy as a subject can be developed in Bangladesh. And that platform can then help the pulmonologist, can help the pediatrician, they can help the ENT specialist. This 8th international conference is organized by Bangladesh Lung Foundation, the Bangladeshi famous society in pulmonology area. Your evaluation, overall evaluation, or in next future, what can they do? What types of responsibility they can take for Bangladesh? First of all, I must congratulate the Bangladesh Lung Foundation. They are a tremendous organization. I have nothing but praise for them. Each and every one of these members, and I've known them for so many years, they work as a team, they work very well, and professionally, they are very, very good. All of them. Like what Dr. Mansoor is doing at primary care level, specialists are doing at tertiary care level, everything is very, very good on that. At this stage, if you look at the quality of presentations, it is the latest state of the art which is being done anywhere in the world. They are providing it to the Bangladeshi physicians here. Future, all I can say is they should have more collaboration with international organizations and bring themselves up. Last question, without this conference, what is the close relation between the international faculties with the Bangladesh Lung Foundation in online area or any other areas? They are very closely associated. I know that because I have, for example, the Global Alliance on Respiratory Diseases, GARD, which is now associated with the WHO. Professor Bennoor Qazi is representing Bangladesh on that. I was fortunate that I was able to introduce him, I think, many, many years, and he became part, and he was more active in it now than even I am. Similarly, in the Asia Pacific Respiratory Society, they have very close collaboration. So everyone here is individually well connected anywhere in the world. So it's big Thank matter you of pride. and welcome again. Thank you আপনারা very শুনছিলেন much. যে এবারের কনফারেন্সে 25টা দেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 25টি দেশ থেকে 31 জন ইন্টারন্যাশনাল স্পিকার বা ফেলো আমরা যেভাবে বলি তারা এসছেন এবং বাংলাদেশের প্রায় 1200 চিকিৎসক যুক্ত হয়েছেন এবং তারাই বলছেন, যারা ইন্টারন্যাশনাল স্পিকার যারা এসছেন তারা বলছেন যে বাংলাদেশের এই এবারের কনফারেন্স যেটি হচ্ছে সর্বোচ্চ মানের কনফারেন্স হচ্ছে, যেখান থেকে বাংলাদেশি চিকিৎসকরা তাদের সব ধরনের সর্বাধুনিক চিকিৎসা দেবার ধারণা পাচ্ছেন এবং সারা দেশে তারা ছড়িয়ে দেবেন। এই ছিল এই পর্বে। আগামী পর্বে নতুন কোনো বিষয় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।